সুস্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে কথা বলবো যে ইউপিএসসি 2020 সালের মেইন্সের জেনারেল স্টাডিজ পেপার 1 নিয়ে। তো জেনারেল স্টাডিজ পেপার 1 মেইন্সের কোশ্চেন ইউপিএসসির কী কোশ্চেন এসছে সেই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো। তো আগের ভিডিওতেও দেখো আমরা এসএ নিয়ে কথা বলেছি, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, আমার সামনে এখন রয়েছে হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 1-এর কোশ্চেন। জেনারেল স্টাডিজ তোমরা জানো যে পেপার 1 যে কী সাবজেক্ট থাকে। তো সাবজেক্টগুলো হচ্ছে তোমার থাকে ইন্ডিয়ান কালচার থাকে, ইন্ডিয়ান হিস্ট্রি থাকে, তো তার মধ্যে এনশিয়ান, মিডিয়াবেল, মডার্ন সবই থাকে। আর তারপর থাকে হচ্ছে জিওগ্রাফি থাকে, ইন্ডিয়ান সোসাইটি থাকে। তো এই জিনিসগুলো কিন্তু থাকে। এবার আমরা কোশ্চেন দেখি, চলো দেখা যাক। তো ফার্স্টে হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার। জেনারেল স্টাডিজ মানে পেপার 1 বলে না, পেপার সবগুলোই হচ্ছে চারটে পেপার থাকে। তো একটা পেপার হচ্ছে 250 মার্কস করে থাকে, ঠিক আছে? আর এক বছর এক ধরনের কোশ্চেন থাকে, যে কটা কোশ্চেন থাকবে। তো যেমন দেখো 2020 সালের যে মেইন্সের ইউপিএসসি মেইন্সের কোশ্চেন এসছে 20টা, ঠিক আছে? তো 20টা কোশ্চেন তোমার বেসিক্যালি নাম্বার হচ্ছে 10 নম্বর আর 15 নম্বর, এই ধরনের করে হচ্ছে ভাগ থাকে, ডিভাইডেশন থাকে মার্কসের। তো চলো তাহলে দেখি আমরা। তো টাইম হচ্ছে দেখো 3 ঘন্টা, আর ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 250 থাকছে। আর ফার্স্টে দেখো যে প্লিজ রিড ইচ অফ দ্য ফলোইং ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোর অ্যাটেম্পটিং কোশ্চেন্স। দেয়ার আর 20 কোয়েশ্চেন্স প্রিন্টেড বোথ ইন হিন্দি অ্যান্ড ইন ইংলিশ, ঠিক আছে? তো অল কোয়েশ্চেন হচ্ছে কম্পালসারি, এ হচ্ছে যেগুলো তোমার টার্মস অ্যান্ড কন্ডিশন উপরে লেখা থাকে। তো তারপর যেটা থাকে দেখো, অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার 1 to 10 শুড বি ইন 150 ওয়ার্ডস, মানে 1 থেকে 10 নম্বর অবধি যে কোয়েশ্চেনগুলো তার অ্যান্সার তোমার 150 শব্দের মধ্যে লিখতে হবে। আর তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11 থেকে 20 অবধি যে কোয়েশ্চেনগুলো রয়েছে তার অ্যান্সার তোমার 250 শব্দের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? আর সব হচ্ছে কম্পালসারি, সব কটা কোয়েশ্চেনই তোমার অ্যাটেম্প করতে হবে। আমরা দেখি কোয়েশ্চেনগুলো কী আসছে। তো কোয়েশ্চেনগুলো এসে দেখো, কোয়েশ্চেন নাম্বার 1, দ্য রক কাট আর্কিটেকচার রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সোর্সেস অফ আওয়ার নলেজ অফ আর্লি ইন্ডিয়ান আর্ট অ্যান্ড হিস্ট্রি ডিসকাস। এটা তোমার আর্ট অ্যান্ড কালচার পার্টের থেকে এসছে বেসিক্যালি। তো এটা তোমার 10 নম্বর 150 শব্দের মধ্যে লিখতে হবে। তো কোয়েশ্চেনটা মানে হচ্ছে দেখো, যে পাথর খোদাই করে যে ধরনের আর্কিটেকচার মানে ভাস্কর্যগুলো আমাদের দেশে তৈরি হয় এবং হয়েছে, সেগুলো হচ্ছে আমাদের দেশের চিত্রকলা এবং ইতিহাস জানার জন্য, মানে প্রাচীনকালে ভারতের ইতিহাস এবং ভাস্কর্য সম্পর্কে জানার জন্য খুবই অন্যতম গুরুত্বপূর্ণ একটি নথি আর কি সেগুলো। তো এই সম্পর্কে তুমি আলোচনা করো। এটা হচ্ছে তোমার 10 মার্কের কোয়েশ্চেন, ঠিক আছে? নাম্বার 2তে আসছে, এটা তোমার ডিটেলসে করতে হবে। বেসিক্যালি ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার যে পার্টটা রয়েছে জেনারেল স্টাডিজ পেপার 1-এ, সেই পার্টের সাথে রিলেটেড। কোয়েশ্চেন নাম্বার 2, পালা পিরিয়ড ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ফেজ ইন দ্য হিস্ট্রি অফ বুদ্ধিজম ইন ইন্ডিয়া, এনুমারেট, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার 10 নম্বরের কোয়েশ্চেন। মানে পালা পিরিয়ড হচ্ছে আমাদের দেশের যে বুদ্ধিজম মানে বৌদ্ধ ধর্মের যে হিস্ট্রি রয়েছে আমাদের দেশের ইতিহাসে, তো তার মধ্যে বৌদ্ধ ধর্মের যে হিস্ট্রি রয়েছে ভারতে, তার অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে পালা পিরিয়ড। তো এই পালা পিরিয়ড সম্পর্কে লেখো আর কি, বেসিক্যালি তোমার লিখতে হবে 10 নম্বরের 150 ওয়ার্ডের মধ্যে। এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন নাম্বার 2 গেল। এটাও ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের পার্টে আসছে, ইন্ডিয়ান হিস্ট্রিও তুমি বলতে পারো, যে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। কোয়েশ্চেন নাম্বার 3 আসছে দেখো, ইভালুয়েট দ্য পলিসিস অফ লর্ড কার্জন অ্যান্ড দেয়ার লং টার্ম ইমপ্লিকেশন অন দ্য ন্যাশনাল মুভমেন্ট, অ্যান্সার ইন 150 ওয়ার্ডস। মানে হচ্ছে বলতে চাইছে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে আর কি, যে লর্ড কার্জন যে সকল পলিসিগুলো নিয়েছিল মানে নীতি গ্রহণ করেছিল, তার লং টার্ম মানে ভবিষ্যতের ইমপ্লিকেশনগুলো কী এসেছিল আমাদের দেশে, মানে তার সেই সকল নীতি গ্রহণের ফলে আমাদের দেশের মানে কী ধরনের প্রভাব দেখা গেছে, এটা সম্পর্কে আলোচনা করো। এটা হচ্ছে তোমার 10 নম্বরের কোয়েশ্চেন, 150 ওয়ার্ডের মধ্যে করতে হবে। বেসিক্যালি এটা মডার্ন ইন্ডিয়া পার্টের সাথে রিলেটেড আসছে। তো কোয়েশ্চেন নাম্বার 4-এ আসছে দেখো, ডিসকাস দ্য জিওফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ সার্কাম প্যাসিফিক জোন, ঠিক আছে? এটা বেসিক্যালি ওয়ার্ল্ড জিওগ্রাফি রিলেটেড তোমার কোয়েশ্চেন আসছে। এটাও 10 নম্বর 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। মানে সার্কাম প্যাসিফিক জোনে জিওফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী, এই সম্পর্কে তোমার হচ্ছে এখানে লিখতে হবে, ঠিক আছে? একদম বেসিক তোমার ভূগোলের কোয়েশ্চেন। এরপর যেটা রয়েছে, দ্য প্রসেস অফ ডিজার্টিফিকেশন ডাজ নট হ্যাভ ক্লাইমেট বাউন্ডারিজ, জাস্টিফাই উইথ এক্সাম্পল।
মানে এখানে বলতে চাইছি ডেজার্টিফিকেশানে কোনো ক্লাইমেটিক বাউন্ডারিজ থাকে না। তো এটা তোমার বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে মানে হচ্ছে উদাহরণ দিয়ে এটা তুমি লেখো, এটা হচ্ছে বলতে চাইছে। তো এটা প্রাকৃতিক ভূগোলের জিনিস আর কি। পুরো 10 মার্ক 150 ওয়ার্ডে তোমার করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 6 আসছে, হাউ উইল দ্য মেল্টিং অফ হিমালয়ান গ্লেশিয়ার্স হ্যাভ এ ফার রিচিং ইম্প্যাক্ট অন দ্য ওয়াটার রিসোর্সেস অফ ইন্ডিয়া। এটাও জিওগ্রাফির কোয়েশ্চেন। এখানে বলতে চাইছে হচ্ছে হিমালয়ের চূড়ার যে হিমালয়ের হিমবাহ যে গলন হয়, সেই গলনের ফলে আমাদের দেশের যে ওয়াটার রিসোর্স রয়েছে, আমাদের দেশে জল যেখান থেকে আমরা পাই, জলের যে রিসোর্স রয়েছে জল সম্পদের, তো সেইটা হচ্ছে বিশাল বড় ইম্প্যাক্ট পড়ে তার উপর। মানে হিমবাহ গলনের ফলে, হিমালয়ের হিমবাহ গলনের ফলে যে জল আসছে সেখান থেকে বরফ গলে গলে তা আমাদের দেশের ওয়াটার রিসোর্সের জন্য কিভাবে ইম্প্যাক্ট ফলে, মানে কিভাবে প্রভাব ফেলে, এই সম্পর্কে আর কি লেখো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 10 মার্ক 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো এটা গেল হচ্ছে তোমার 6 নম্বর কোয়েশ্চেন। তো তারপরে 7 নম্বরে আসছে হচ্ছে অ্যাকাউন্ট ফর দ্য প্রেজেন্ট লোকেশন অফ আয়রন অ্যান্ড স্টিলস ইন্ডাস্ট্রিজ অ্যাওয়ে ফ্রম দ্য সোর্স অফ র মেটেরিয়ালস বাই গিভিং এক্সাম্পল। ধরো কোনো ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য, মানে কোনো শিল্প তৈরি করার জন্য, তো তার খুবই অন্যতম জিনিস হচ্ছে লোহা। ঠিক আছে, তো সেগুলো যেটা দেখা যাচ্ছে যে আরও যে সকল কাঁচামাল থাকে, তো সেই কাঁচামাল, এই ধরো বিভিন্ন শিল্প তৈরি করতে যে কাঁচামাল দরকার হয় সেগুলো এক জায়গায় পাওয়া যাচ্ছে, আবার যেগুলো লোহা বা অন্যান্য যে জিনিসগুলো স্টিল যেগুলো, সেগুলো আরেক জায়গায় পাওয়া যাচ্ছে। তো সেইখান থেকে মানে দুটো জায়গা কিন্তু দুই রকম, কিন্তু এই জিনিসগুলো সবই কিন্তু একসাথে মিক্স করে হচ্ছে একটা শিল্প গঠন হচ্ছে। তো এটা কী ধরনের প্রভাব দেখা যায় এবং সেটা ভারতের অবস্থান কী, কোথায় কী কীভাবে রয়েছে, আর সেগুলো কীভাবে উন্নতি করা যায় কম খরচে, তো সেই সম্পর্কে আর কি এখানে বেসিক্যালি লিখতে হবে, এক্সাম্পল দিয়ে দিয়ে, উদাহরণ দিয়ে দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে 10 মার্ক 150 ওয়ার্ডের। এটার নাম্বার 7 গেল। তো তারপরে আসছে কোয়েশ্চেন নাম্বার 8, হ্যাজ কাস্ট লস্ট ইটস রেলিভেন্স ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য মাল্টিকালচার ইন্ডিয়ান সোসাইটি। তো এখানে বলতে চাইছি এটা হচ্ছে ইন্ডিয়ান সোসাইটি পার্টের সাথে রিলেটেড, জেনারেল স্টাডিজ পেপার 1-এর কোয়েশ্চেন। তো এখানে বলছে যে জাতিভেদ প্রথা কি তার নিজের যে আগের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে পরিবর্তন হয়েছে বর্তমান সময়ে, যে মাল্টিকালচারাল যে ইন্ডিয়ান যে সোসাইটি এখন রয়েছে, মানে বহুত্ববাদী যে সমাজ ব্যবস্থা রয়েছে ভারতে এখন, তো সেখানে কি জাতিভেদ প্রথা আগে যা ছিল তার থেকে কি দূরে সরে গেছে বা কোনো তার পরিবর্তন হয়েছে আগে যা ছিল তার থেকে? তো এটা তোমার এলাবোরেট ইউর অ্যান্সার উইথ ইলাস্ট্রেশন। তো এটা তুমি দীর্ঘায়িত করে লেখো এবং বিভিন্ন ধরনের সপক্ষে বা বিপক্ষে যে কোনো একটা পক্ষ নিয়ে তোমার আর কি এটা লিখতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে 10 নম্বরের কোয়েশ্চেন, 150 ওয়ার্ড। তো এই হিসাবে গেল হচ্ছে নাম্বার 8। তো এরপর নাম্বার আসছে নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 9। এই প্রথম কোভিড-19 নিয়ে কোয়েশ্চেন পেলাম আর কি। তো কোভিড-19 প্যান্ডেমিক অ্যাক্সিলারেটেড ক্লাস ইনইকুয়ালিটিস অ্যান্ড পভার্টি ইন ইন্ডিয়া, কমেন্ট। এখানে বলছে যে করোনা মহামারী মানে কোভিড-19 যে মহামারী আসার ফলে আমাদের দেশে যে ইনইকুয়ালিটি রয়েছে, মানে অসাম্য রয়েছে আমাদের সম্পদগত সমাজ ব্যবস্থায়, এবং সেটা সম্পর্কে আরও মানে বেশিভাবে প্রজ্বলিত হয়েছে এখন। আর হচ্ছে পভার্টি বা তোমার দারিদ্র্যের যে পরিমাণ সেটার সংখ্যাও আরও বেড়েছে। তো এই সম্পর্কে লেখো আর কমেন্ট করো তুমি। তো সেটা কীভাবে ইম্প্যাক্ট পড়েছে সেটা কিন্তু চাইনি, কারণগুলো কি মানে সেই সম্পর্কে আর কি লেখো, সেগুলো কি এখানে বলছে কোয়েশ্চেন নাম্বার 9-এ। তো কোয়েশ্চেন নাম্বার 10-এ আসছে, দেখো, ডু ইউ অ্যাগ্রি দ্যাট রিজিওনালিজম ইন ইন্ডিয়া অ্যাপিয়ার্স টু বি এ কনসিকুয়েন্স অফ রাইজিং কালচারাল অ্যাসার্টিভনেস, আর্গিউ। কোয়েশ্চেন 10, 10 নম্বর 150 ওয়ার্ডে লিখতে হবে। তুমি কি মনে করো যে আমাদের দেশে বর্তমান সময়ে যে সাংস্কৃতিকভাবে যে উদ্দীপনা শুরু হয়েছে, মানে এক এক জায়গায় সংস্কৃতি সম্পর্কে মানে অ্যাসার্টিভনেস, মানে এখানে বোঝাচ্ছে হচ্ছে ধরো এক একটা জায়গার কালচার সেটা আরও বেশি করে তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে একটার উপর অন্যটা। তো তার কি একটা অন্যতম কারণ কি রিজিওনালিজম? তো এটা সম্পর্কে তুমি লেখো, মানে কমেন্ট করো এখানে, তাই বলছে, বা তুমি আর্গিউ করতে পারো এখানে যে হ্যাঁ বা না, তোমার যেটা তোমার মনে হয় তো সেই হিসাবে তুমি লেখো। রিজিওনালিজম হচ্ছে বেসিক্যালি দেখো এক একটা রিজিয়নে যে ধরনের তাদের ধরো ভাষা বা জাতিগত বা কোনো জিনিসের উপর ভিত্তি করে একটা রিজিয়নের যে পলিটিক্সগুলো তুলে উঠে আসে, তো সেই সম্পর্কে আর কি বেসিক্যালি বলা হয়ে থাকে সাধারণত রিজিওনালিজমকে।
কোশ্চেন নাম্বার 11 দেখো হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড ট্র্যাডিশন প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন কনসিভিং অ্যান্ড শেপিং দ্য মনুমেন্টস অ্যান্ড দেয়ার আর্ট ইন ইন্ডিয়া, ডিসকাস। এই হচ্ছে কোশ্চেন নাম্বার 11 শুরু হচ্ছে, আর এখান থেকেই হচ্ছে তোমার কোশ্চেন মার্কসও বাড়ছে, মানে 15 নম্বরের কোশ্চেন হচ্ছে এবং তোমার যে শব্দের পরিমাণও বাড়ছে। তো এখানে তোমার 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো আগের যে কোশ্চেনগুলো ছিল ওগুলো হচ্ছে সব 150 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, আর এই কোশ্চেন হচ্ছে তোমার 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো কোশ্চেন দেখো, মানে এখানে বলতে চাইছে যে ভারতের দর্শন এবং ভারতের যে রীতিনীতি, এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল রয়েছে আমাদের দেশের যে মনুমেন্ট, যে ভাস্কর্যগুলো আছে এবং আমাদের দেশের যে আর্টগুলো রয়েছে তার উপর। ঠিক আছে, এই জিনিসগুলো খুব ভালোভাবে বা এবং খুব গুরুত্বপূর্ণ অবস্থান করে আর কি। মানে ভারতের যে দর্শন রয়েছে এবং ভারতের যে রীতিনীতি বা ট্র্যাডিশন রয়েছে, তো এগুলো খুব অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে আমাদের দেশে যে মনুমেন্টগুলো রয়েছে বা ভাস্কর্যগুলো রয়েছে। ঠিক আছে, এবং সেই ভাস্কর্যের যে ধরনের আর্ট রয়েছে, যে কলা রয়েছে তার উপর নির্ভর করছে। তো এই জিনিসটা সম্পর্কে তুমি ডিটেলসে ডিসকাস করো বা আলোচনা করো। 15 নম্বর কোয়েশ্চেন, এটা কালচার থেকে বেসিক্যালি। তারপর কোয়েশ্চেন নাম্বার 12 এসছে দেখো, পার্সিয়ান লিটারারি সোর্সেস অফ মেডিয়েভেল ইন্ডিয়া রিফ্লেক্ট দ্য স্পিরিট অফ দ্য এজ, কমেন্ট। এটা হচ্ছে মেডিয়েভেল হিস্ট্রি মানে মধ্যযুগের ইতিহাস, ভারতের ইতিহাস সম্পর্কে কোয়েশ্চেন আসছে এতক্ষণ পরে, যে আমাদের দেশে যে পার্সিয়ান যে পারস্য যে তোমার সাহিত্যের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের দেশের যে মধ্যযুগের ভারতের যে স্পিরিট রয়েছে সেই সম্পর্কে আমরা এগুলো জানতে পারি। তো এই সম্পর্কে তুমি কমেন্ট করো। তো এটা হচ্ছে 15 নম্বরের কোয়েশ্চেন এসছে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 13 আসছে দেখো, সিন্স দ্য ডিকেড অফ দ্য 1920s মানে 1920 এর দশক থেকে শুরু করে দ্য ন্যাশনাল মুভমেন্ট অ্যাকোয়ার্ড ভেরিয়াস আইডিওলজিক্যাল স্ট্যান্ডস। তো আমাদের দেশের যে স্বাধীনতা সংগ্রাম এগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন নীতির উপর অবস্থান করে চলেছে, অ্যান্ড দেয়ার বাই এক্সপ্যান্ডেড ইট সোশ্যাল বেস, এবং তারপর আস্তে আস্তে সেগুলো সামাজিক অবস্থার উপর ভিত্তি করে সেগুলো বিভিন্নভাবে ব্যাপ্তি লাভ করেছে সারা দেশ জুড়ে। তো এই জিনিসটা সম্পর্কে তুমি ডিসকাস করো বা আলোচনা করো। এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন নম্বর 13। 15 নম্বর কোয়েশ্চেন তোমার 250 মার্কসের মধ্যে 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো এরপর হচ্ছে 14 নম্বর কোয়েশ্চেন আসছে দেখো, তার 14 নম্বর কোয়েশ্চেন রয়েছে যেটা, দ্য ইন্টারলিঙ্কিং অফ রিভার্স ক্যান প্রোভাইড viable solution to the multi-dimensional interrelated problems of droughts, floods and interrupted navigation। মানে বলতে চাইছে যে ইন্টারলিঙ্কিং অফ রিভার মানে হচ্ছে আমাদের দেশে যে নদীগুলো আছে, বড় বড় নদীগুলো একটার সাথে একটা লিঙ্ক করে নদীগুলোর নাব্যতাও বাড়াতে হবে, আর তারপরে স্রোতও যাতে বেশি করে হয় এবং জলের যাতে আমরা ঠিক সময় যাতে পাই। তো সেটা হচ্ছে তোমার লিঙ্কিং করার জন্য করা হচ্ছে তার, সেটা যাতে খরা দেখা না যায়। তো সেটা করছে, তো এটা কি সলিউশন হবে যে আমাদের দেশে যে যে কৃষি রিলেটেড যে ধরনের প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সমাধান করার জন্য কি এটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? এটা সম্পর্কে তোমার লিখতে হবে। যেরকম আমাদের দেশে ফ্লাড হয় মানে বন্যা হয়, তারপরে খরা হয়, তারপরে কৃষিকাজের ব্যবস্থা উন্নয়নের জন্য এইগুলো কি করলে কি ঠিক হবে? তো এটা তুমি ক্রিটিক্যালি এক্সামিন করো। এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন। তো সেই হিসাবে করতে হবে। এটা পিওর জিওগ্রাফি কোয়েশ্চেন, 15 মার্কসের কোয়েশ্চেন, 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, তো এটা 14 নম্বর গেল। এরপরে আসছে হচ্ছে তোমার কোয়েশ্চেন নাম্বার 15। তো কোয়েশ্চেন নম্বর 15তে বলছে দেখো, অ্যাকাউন্ট ফর দ্য হিউজ ফ্লাডিং অফ মিলিয়ন সিটিজ ইন ইন্ডিয়া ইনক্লুডিং দ্য স্মার্ট ওয়ান্স লাইক হায়দ্রাবাদ অ্যান্ড পুনে সাজেস্ট লাস্টিং রেমিডিয়াল মেজার্স। তো আমাদের দেশে দেখা গেছে মাঝে মাঝেই তোমার বন্যা হচ্ছে এবং তাতে যে সকল শহরে বন্যা হচ্ছে সেখানে লক্ষ লক্ষ লোকেরা বন্যায় পীড়িত হচ্ছে, এবং তার ফলে নতুন নতুন যে স্মার্ট সিটি হচ্ছে, তো সেই স্মার্ট সিটির মধ্যে হায়দ্রাবাদ ও পুনের কথাও বলা হচ্ছে। তো এখানে এই সমস্যার সমাধানের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, তো সেই সম্পর্কে তুমি সেই জিনিসগুলো মেজার্সগুলো বলো যে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেই সম্পর্কে তুমি লেখো। এটা 15 মার্কসের কোয়েশ্চেন, 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, এটাও নম্বর 15 নম্বর গেল। তো এরপর আসছে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 16। তো 16তে রয়েছে দেখো, ইন্ডিয়া হ্যাজ ইমেন্স পোটেন্সিয়াল অফ সোলার এনার্জি থ্রু দেয়ার আর রিজিওনাল ভেরিয়েশন ইন ইটস ডেভেলপমেন্ট। তো ভারতের এটা যেটা বলতে চাইছে যে ভারতের বিশাল পরিমাণে একটা পোটেনশিয়াল রয়েছে, মানে এরকম ব্যবস্থা ভারত করতে পারে যে আমাদের দেশে যে সৌরশক্তি থেকে আমরা প্রচুর পরিমাণে সেখান থেকে শক্তি গ্রহণ করে, মানে বেসিক্যালি সূর্যের আলো থেকে শক্তি গ্রহণ করে যে সৌরশক্তিতে রূপান্তরিত করা হয়, সেই সৌরশক্তি আমরা বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি, মানে আমাদের দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য। তো এটা কোন কোনভাবে আমরা করতে পারি আর কীভাবে করতে পারি,
তো সেই হিসাবে তুমি লেখো এলাবোরেট করে, ঠিক আছে, মানে ভেঙে ভেঙে এবং পুরো ডিটেলসে সেই হিসাবে বলে বলে লেখো আর কি। বেসিক্যালি এটা 15 নম্বরের কোশ্চেন, 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। তো এরপর আসছে হচ্ছে কোশ্চেন নাম্বার 17। তো 17 তো রয়েছে, যেটা রয়েছে দেখো, এক্সামিন দ্য স্ট্যাটাস অফ ফরেস্ট রিসোর্সেস অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস রেজাল্ট্যান্ট ইম্প্যাক্ট অন ক্লাইমেট চেঞ্জ। তো আমাদের দেশে যে বনের যে রিসোর্সগুলো রয়েছে, আমাদের থেকে বন জঙ্গলের যে ধরনের আমাদের রিসোর্স রয়েছে এবং তার যে পরিমাণ রয়েছে, তো সেইগুলো যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে সারা দেশ জুড়ে বা সারা পৃথিবী জুড়ে, তো আমাদের দেশে সেই আবহাওয়া পরিবর্তনকে সঠিকভাবে কন্ট্রোল করার জন্য, আমাদের দেশের আবহাওয়া ভালো রাখার জন্য, তো আমরা কী কী ভাবে সেই যে ফরেস্ট রিসোর্সগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি, তো সেই হিসাবে তুমি লেখো, ঠিক আছে। এটা হচ্ছে বলেছে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 17-তে কী কী অবস্থানে আছে আর কী কী মেজার্স গ্রহণ করলে আরও ভালো হবে আমাদের, তো সেই হিসাবে বেসিক্যালি আর কি তোমার লিখতে হবে এখানে। এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 18। তো 18তে দেখো রয়েছে, ইজ ডাইভার্সিটি অ্যান্ড প্লুরালিজম ইন ইন্ডিয়া আন্ডার থ্রেট ডিউ টু গ্লোবালাইজেশন, জাস্টিফাই ইউর অ্যান্সার। মানে হচ্ছে এখানে বলতে চাইছে যে আমাদের দেশের যে ডাইভার্সিটি মানে যে বৈচিত্র্যতা রয়েছে এবং প্লুরালিজম বা বহুত্ববাদ রয়েছে আমাদের দেশে, তো এটা কি বিশ্বায়নের ফলে একটা থ্রেট আসছে আমাদের দেশে, মানে শঙ্কা আসতে পারে এর ফলে, তো সেটা তুমি কি ভাবো। তো জাস্টিফাই ইউর অ্যান্সার, তো তুমি যদি হ্যাঁ বলো তা হ্যাঁ সম্পর্কে লিখতে হবে, আর যদি না বোধক ভাবো তাহলে কী কী কারণ, তো সেগুলো সম্পর্কে লিখতে হবে, ঠিক আছে। 15 মার্কের কোয়েশ্চেন, 250 মার্কসের, এই 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো এরপর আসছে হচ্ছে তোমার কোয়েশ্চেন নাম্বার 19। তো 19 বলছে, কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশনস সাপ্রেস রিজন লিডিং টু অবস্কিউরেন্টিজম, ডু ইউ অ্যাগ্রি। তো এখানে বলতে চাইছে আমাদের দেশে যে ধরো বিভিন্ন ধরনের যে কাস্টম মানে রীতিনীতি বা সংস্কৃতি রয়েছে, সংস্কৃতি এবং বিভিন্ন ধরনের রীতিনীতি রয়েছে, তো সেগুলো কি মাঝে মাঝে অবস্কিউরেন্টিজম আনতে পারে, মানে এটা কি তার একটা ব্যাড ইফেক্ট পড়তে পারে তার ফলে, মানে সময়ের সাথে সাথে মিলিয়ে কি তাদের সেগুলো কি চেঞ্জ করা দরকার, বা সেগুলো কি আমরা সঠিকভাবে মেনে চলা দরকার, আর না হলেও কী কীভাবে করলে সেটা ঠিক হয় সময়ের সাথে সাথে মিলিয়ে, তো সেই জিনিসগুলো সম্পর্কে তুমি কি ভাবো। যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে তুমি কী কী তোমার কারণ সেগুলো সম্পর্কে লেখো, আর হ্যাঁ হলেও কেন তুমি হ্যাঁ বলছো সেই সম্পর্কে তোমার কারণগুলো লিখতে হবে এখানে। তো তারপরে হচ্ছে লাস্ট কোয়েশ্চেন আসছে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 20। তো কোয়েশ্চেন নাম্বার 20তে দেখো যেটা রয়েছে, হাউ হ্যাভ ডিজিটাল ইনিশিয়েটিভ ইন ইন্ডিয়া কন্ট্রিবিউটেড টু দ্য ফাংশনিং অফ দ্য এডুকেশন সিস্টেম ইন দ্য কান্ট্রি। তো বেসিক্যালি করোনার সময় যে তোমার অনলাইনে পড়াশোনা শুরু হচ্ছে আরও বেশি করে, তো এই জিনিসটা সম্পর্কে আর কি বলেছে যে আমাদের দেশে মানে বেসিক্যালি তোমার মানে করোনা টাইমে কী কী অবস্থা হয়েছে তার উপরে আর কি ভিত্তি করে এটা লিখতে হবে আর কি। কিন্তু সেটা বলেনি, কিন্তু ইনডাইরেক্টলি তুমি সেই হিসাবে কিন্তু করতে পারো যে আমাদের দেশে যে ভারতের যে শিক্ষার পদ্ধতি রয়েছে আমাদের দেশে, তো সেখানে শিক্ষার পদ্ধতিতে ভারত সরকার যে যে ডিজিটালি যে ধরনের পদক্ষেপ গ্রহণ করছে, তো সেই পদক্ষেপগুলো যদি আমরা সঠিকভাবে প্রণয়ন করতে পারি, তো তাহলে কি কি তোমার দিক নির্দেশনা হতে পারে আমাদের জন্য, আর কী কী সেখানে কী খামতি রয়েছে, আর কী কী করলে আরও ভালো হবে, আর কী কী যেটা করা হয়েছে যার ফলে কী কী আমরা পদক্ষেপগুলো সদার্থকভাবে কীগুলো দেখতে পাচ্ছি, তো সেগুলো সম্পর্কে আর কি আলোকপাত করতে হবে। বেসিক্যালি এটাই হচ্ছে বলেছে ইলাবোরেট ইউর অ্যান্সার, তোমার লেখা আর কি ইলাবোরেট করে লেখো, এটা হচ্ছে বলেছে বেসিক্যালি। এই হিসাবে তোমার 20 নাম্বার শেষ হচ্ছে। এটা 15 মার্কসের কোয়েশ্চেন, 250 ওয়ার্ডে লিখতে হবে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে তোমার কোয়েশ্চেন যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মানে ইউপিএসসির জেনারেল স্টাডিজ পেপার 1-এর মেইনসের 2020 সালের কোয়েশ্চেন। তো এই হচ্ছে কোয়েশ্চেনগুলো এসেছিলো। তো তোমরা এগুলো এমনি দেখতে পাবে, তুমি সার্চ করলে এমনি পেয়ে যাবে যে 2020 সালে ইউপিএসসি মেইনসের কোয়েশ্চেন কী এসছে, তো দেখলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে। আর আমরা মোটামুটি বেসিক্যালি একটা হিন্টস দেওয়ার জন্য কথা বললাম যে মানে কোয়েশ্চেন নিয়ে বেসিক্যালি ডিসকাস করলাম এই ভিডিওতে যে কী কী ধরনের কোয়েশ্চেন এবার এসছে, আর এই ধরনেরই কোয়েশ্চেন আসে, ঠিক আছে, প্রত্যেক বছরই। তারপরে আমরা আস্তে আস্তে অন্যান্য টপিক নিয়েও কথা বলবো, মানে অন্যান্য সাবজেক্টের নিয়েও, যেগুলো আস্তে আস্তে হবে আরও, ঠিক আছে। আর দেখো তোমরা যে যে টপিক নিয়ে ভিডিও চাও তো আমাকে জানাও কমেন্টে বা ইনস্টাগ্রামে আমাকে জানাতে পারো। তো ইনস্টাগ্রামে কৌশিক রাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে, তো সেখানে জানাতে পারো। তো সেই টপিকের উপর যদি ভিডিও করা না থাকে তো তাহলে তার উপর ভিডিও আসবে, আর যদি ভিডিও করা থাকে তাহলে তো আর আসবে না। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো,
তো টেলিগ্রামে গিয়ে অ্যাপে গিয়ে কৌশিকীরাতে সার্চ করলে আমাদের চ্যানেল পেয়ে যাবে, তো সেখানে জয়েন করো। সেখানে আমরা সব নতুন নতুন আপডেট আমরা দিতে থাকবো চ্যানেলের। আর তাছাড়া আমাকে টুইটারেও ফলো করতে পারো। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো লাইট তো নেই আজকে, মানে আমার যে চার্জার সে চার্জারের চার্জ শেষ হয়ে গেছে, চার্জে চলছে। চার্জ হয়ে গেলে তারপরে নেক্সট ভিডিওতে আবার আমরা লাইট নিয়ে আসবো। ঠিক আছে, তো টাটা।